আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের গত ১২ই এপ্রিল যে পর্যালোচনা হয়ে গেছে, সেই বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা অনবরত চলতেই আছে। তো যাই হোক, আজকে তার ২য় পর্ব, পর্যালোচনা ভিডিওর পাল্টে জবাবের ২য় পর্ব আজকে। তো ১ম কথা মনে রাখবেন, আমি আগেও বলেছি, বারবার বলেছি, বারংবার বলেছি, আমি কখনো ডিবেটের পরে বা আলোচনার পরে আবার নতুন করে পর্যালোচনা করতে হবে, এটা আমি করিও না। আর আমার ইতিপূর্বে হয়ওনি। তবে প্রতিপক্ষ যদি আবারও শুরু করে, আমি করতে থাকি। তো সেই সুবাদেই এই পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা চলছে। তো চলুন ১ম এ কিছু একটা অংশ আগে শুনিয়ে দিই। নচেৎ অনেকে ভাববেন যে আমি বাড়াবাড়ি করছি, সীমালঙ্ঘন করছি। ডিবেটের পরে কেন এরকম পর্যালোচনা হবে? তো তার আগে চলুন আমি একটু দেখিয়ে দিই। আমাদের উস্তাদজি তিনি একটি আলোচনা করেছেন এবং আমাদেরকে ১০ টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার জবাব সহ সমস্ত কিছু দেব। চলুন আগে তার ভাষা, ভঙ্গিমা সবগুলো শুনে আসি। এর প্রথম পর্বে আপনাদের স্বাগতম। ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় ২ ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে, এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে ১.৫ ঘন্টার দীর্ঘ লাইভ করেছে, সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের আচ্ছা, আপনারা শুনে নিয়েছেন। আজকে জাস্ট এই কয়েকটা বিষয়ের আমি আজকে জবাব দেব। তার ভাষা, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছেন। তার জন্য আমিও এখানে আজকে যে ব্যানারটা বানিয়েছি, যে উস্তাদজি দেখছেন তো কিভাবে মানে আমাকে একটু অনুকরণ করার চেষ্টা করেছে উস্তাদজি। মানে আমি স্লাইড ব্যবহার করেছি। তো উনি এতটা এখনো শিখতে পারেনি, তবে শিখবে। তাই তিনি লিখিত সাংবাদিকের মতো মানে ট্যাবকে সামনে রেখে দেখে, দেখে গট, 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 গট রিডিং করছে। বেশ ভালোই রিডিং করতে পারে। তার জন্য আমি ভাবছিলাম যে ট্যাব বাবা বললেও মোটামুটি খারাপ হয় না, চলে যেতে পারে। তো যাই হোক, তিনি ব্রাদার না সিস্টার এটা তো তিনি বুঝতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখছি যে তিনি মানে বুঝতে পারছেন না। তো এক্ষেত্রে কয়েকটা কথা, যে কে ব্রাদার কে সিস্টার এই বিষয়গুলো তো কথা দর্শক মন্ডলী তারা বলবে, তাই তো? তো আমাদের এখানে মূল কথা হচ্ছে এটা, যে দেখেন বিতর্কর পরে আলোচনা পর্যালোচনা হয়, ইলমি আলোচনা পর্যালোচনা হবে। যদি কেউ করতে চাই। সাধারণত আমি এটাকে মানে পছন্দ করি না। বিতর্কে তো যা হয়েছে, হয়েছে। এখানে শ্রোতারা তাদের উপরে ছেড়ে দিতে হবে। শ্রোতারা ভালো-মন্দ সবকিছু বুঝবে। তারাই এখানে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার ওস্তাদজি তাকে দেখলাম যে না, তিনি বিতর্কের পরে থেমে নেই। একটার পর একটা, একটার পর একটা তিনি লেগে চলেছেন। আর বিতর্কের আগেও যখনই বিতর্ক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় এবং ফাইনাল ডেট ঘোষণা করা হয়, তখনই তিনি এমন অশ্লীল ভাষায় শব্দ ব্যবহার করেছে। ১ম থেকে তার এই স্বভাবটা আমি দেখেছি। কিন্তু তারপরে আমি ধৈর্য ধারণ করেছিলাম যে না, উনি অশ্লীল বাক্য বললেও আমি বলব না। তারপর একটা মানুষের ধৈর্য সীমা রেখা আছে। আর তাকে যেহেতু উস্তাদ বলেছি, সেক্ষেত্রে তাকে অনুকরণ তো করাই যায়। দেখেন ৬ এপ্রিল ২:৪০ ইন্ডিয়ান সময় দেখাবে এটা। কি বলছে? ইসরায়েলি প্রোডাক্ট বঙ্গীয় মাদখালী শেখদের অন্যান্য কর্তৃত্ব চেটায় যে তারা একটা অন্ধ গোয়ার ছ্যাঁচড়া বেয়াদব প্রজন্ম গড়ে তুলতে পেরেছে। এমন কিছু বিল্লি জন্ম দিতে পেরেছে যাদের প্রত্যেকে বলে मैं हूं জঙ্গল কা শের। দীর্ঘদিন হিন্দি সিনেমা দেখার ও অশ্লীল ভিডিও বেচার প্রভাবেও এটা হতে পারে। অবিরাম ভণ্ডামি করে শেষে আবারও বড় গলায় হুঙ্কার ছাড়ার যোগ্যটা ভালো রপ্ত করতে পেরেছে। বালখিল্লা তাই এদের রক্তের সাথে মিশে গেছে। অবশ্যই জ্ঞান ছাড়া শুধু চাপার জোর দিয়ে যারা বলে তাদের পুঁজি এছাড়া আর কি বা হবে। সব চাপাবাজির অবসান ঘটবে ১২ই এপ্রিল রাত ৯টা থেকে। কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, তার সময়ে স্পষ্ট করবে ইনশাআল্লাহ। কারা শেরে বাংলা আর কারে শেয়ারি বাংলা, মানে শিয়ালে বাংলা তাও জাতি দেখবে। দেখেন আমাদের বিতর্ক খুব সুন্দরভাবে মানে ডেট ঘোষণা হয়েছে। উনি আগে বলবেন, আমিও আগে বলব। এটা নিয়ে ছ্যাঁচড়ামি করেছিলেন। কারণ আমাকে আগেই কথা দিয়েছিলেন যে উনি বলবেন। তারপরে তিনি অস্বীকার করেছিলেন যে একটা ছ্যাঁচড়ামি করেছিলেন। ওটা নিয়ে কথা হচ্ছিল। তো যখন আমি বললাম যে, "ঠিক আছে ওস্তাদ জি, আপনি যেই শর্ত দিচ্ছেন সেই শর্ততে বসবো।" তারপরে অ্যাকসেপ্ট করার পরে তিনি আর ধৈর্য ধারণ করতে পারেননি। আবার আক্রমণজনক ভাষা। এই যে বিয়াদব, ছ্যাঁচড়া, গোয়ার প্রজন্ম, এই কথাগুলো কে শেরে বাংলা, কার বাহুতে কত জোর আগে থেকেই ৬ এপ্রিল দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে। তো বিতর্কটা হয়ে গেল। বেশ ভালো কথা। আমি বিতর্কের পরে সাধারণত কোনো পোস্ট দিই না। তো দেখছি যে বিতর্কের পরেই তিনি প্রায় ঘন্টা ২-৩ পরে মনে হয়
এই পোস্টটা দিল। তো এখানে কোনো আক্রমণ কিছু করেনি। শুধুমাত্র জাস্ট আলোচনা করেছিল কিছু বিষয় নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমিও জাস্ট উনি যখন দিলেন তারপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের বিতর্ক থেকে মানুষ উপকার হবে। কোনো আক্রমণ-টাক্রমণ কিছুই নেই। তারপরের দিন তিনি দেখছি যখন চারিদিকে শোরগোল পেকে গেছে যে আরে বিতর্কে কি করলো এই কাজটা? আলোচনার সময় কি করলো? ওস্তাদজি কি করলো? এটা যখন মানে চারিদিকে শোরগোল হতে শুরু করেছে। সকলে বলছে যে কওমিদের নাক কেটে দিয়েছে। আর এটা বাস্তব। এটা মানে এ কওমিরা অনেকেই বলছে যে এই ওসামার জায়গায় যদি আবরার থাকতো তাহলে ব্রাদারকে উলঙ্গ করে দিত। কে বলছে ইনাতুল্লাহ আব্বাসী থাকলে দেখিয়ে দিত। আবার বেরলভীরা অনেকে ভিডিও করেছে তার পরের দিন দেখলাম তারা বলছে যে ওই খারেজি উস্তাদজিকে বলেছে সে বলতে পারে। খারেজির সঙ্গে লামা জাবিদের বিতর্ক হয়েছে। আমাদের উলামা যারা আছে শহীদুল্লাহ বাহাদুর, আলাউদ্দিন জিহাদি তাদের সঙ্গে বসলে দেখিয়ে দিত। মানে এরকম বেরলভীরাও সাপোর্ট করছে না ঠিকভাবে। বারবার বলছে আমাদের বেরলভী ঘরের কেউ বসলে ব্রাদারকে দেখিয়ে দিত। মানে এই কথাগুলো কিসের আভাস দেয়? এটা তো সাধারণ মানুষটা বোঝে। সাধারণ মানুষ প্রত্যেকে জানে। আবার ওস্তাদজি তার একটা ভিডিওতে নিজেও বলে দিয়েছে পরিষ্কারভাবে যে, দেখেন আগে থেকে পূর্বে থেকে ওস্তাদজির উপরে নাকি কওমিদের এবং সুন্নিদের, জামাতিদের রাগ আছে। এইজন্য তিনি বলতে যাচ্ছেন এইভাবে। তাই ওসমান সাহেব যদি কোন নাস্তিকের সঙ্গে বিতর্ক করত, নাস্তিকের পক্ষে নাকি এইসব ব্যক্তিগুলো নিয়ে নিত। তো আমি তারপরে দেখলাম যে যাই হোক মানে বেরলভীরাও বুঝলাম সুন্নিরা কিন্তু কওমিরাও আজকাল এই মুফতি শফিক হাসিমে দেখছি পোস্ট দিয়েছে। তারপরে রেজাল কোন আবরারের পোস্ট দেওয়ার কথা ছিল বিতর্ক পর্যালোচনা করে তাও কিছু দেয়নি। আরিফ বিন হাবিব বারবার এই প্রসঙ্গে কথা বলছে কিন্তু বিতর্ক নিয়ে কোনো কথা বলছে না। এই সার্বিক দিক থেকে মোটামুটি মানুষ এটা স্বীকার করে নিচ্ছে যে উস্তাদজির পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি এটা বোঝা যাচ্ছে। তো উস্তাদজি এটাতে হীনমন্যতে ভুগে তিনি একটা পোস্ট দিয়েছে। তবে হ্যাঁ, উস্তাদের পক্ষে যদিও কওমিরা কেউ মানে সমর্থন দিচ্ছে না। সকলে মনেই করছে যে হেরে গেছে, নাক কেটে দিয়েছে কওমিদের। সুন্নিরাও ওরকমই ভাব যে ওর চাইতে আমাদের আলাউদ্দিন জিহাদি, শহীদুল্লাহ বাহাদুরই বেশি ভালো থাকতো। এই সবাই বিরোধিতা করলেও অ্যা এই কালকে দেখলাম আসাদ নাস্তিক ও কিন্তু উস্তাদজির পক্ষে একটা ভিডিও বানিয়েছে যে উস্তাদজি জিতে গেছে এরকম একটা বোঝানোর চেষ্টা করেছে। ওসমান সাহেবকে আসাদ খুব অ্যাপ্রিশিয়েট করেছে। খুব সম্মান দিয়ে কথা বলেছে। কেউ পক্ষে না থাকলে উস্তাদজির পক্ষে আসাদ নূর কিন্তু ঠিকই আছে। তো যাই হোক এই সমস্ত কিছু ঘটনা দেখার পর দেখছি যে না কিছু না। তখন তিনি শুরু করে দিলেন ফেসবুকে লেখালেখি। দেখেন আমি কিন্তু আগে দেখিনি। দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। উনি আগে লিখেছেন প্রত্যেকটা। উনি লিখতে শুরু করে দিলেন। এই হাদিসের শাজ মুস্তারিব এই হাবিজাবি স্বাচ্ছন্দ্য লিখলেন। তো ঠিক আছে। এবার লিখেও হলো না। তারপরের দিন রাত্রিবাইতে প্রোগ্রামে অ্যা তিনি ২৭ মিনিট ধরে আমাদের ডিবেট নিয়ে পর্যালোচনা। কত উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। যেটা আমি ১ম পর্বে দেখিয়ে দিয়েছি। তো তারপরে তিনি মানে অ্যা যখন অ্যা শুরু করলেন, বিভিন্ন রকমের সমালোচনা শুরু করলেন। আর আমি এখানে একটা কথা বলে রাখি যে ওস্তাদজি আস্তে, আস্তে দেখছি যে একটু মডার্ন হওয়ার চেষ্টা করছে। এটা ভালো। অ্যা অবশ্যই আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়েছেন যে ব্রাদার আপনি সাউন্ড এর জন্য কি মাইক্রোফোন ব্যবহার করেন? তো তাকে আমি পরামর্শ দিয়েছিলাম। ভালো পরামর্শই দিয়েছিলাম। যে আমি এই সাউন্ড সিস্টেম ব্যবহার করে আপনি নিতে পারেন। তো যাই হোক অনেকে আবার বলতে পারেন যে আমি এই গোপন মেসেজ, ব্যক্তিগত মেসেজ এটা শেয়ার করলাম কেন? এটা আমি উস্তাদজির কাছ থেকে শিখেছি। দেখেন ওই ৬ আলী হাসান ওসামার সঙ্গে আমার ব্যক্তিগত একটা মেসেজ ওস্তাদজি ভাইরাল করেছিল। যে আমি নাকি উনাকে বলেছিলাম, "এই ১ম আলেমদের সঙ্গে বসছি তো তাই নার্ভাস ফিল হতে পারে। এইজন্য আপনি আগে বলেন।" তো আমার সঙ্গে তার ব্যক্তিগত মেসেজ উস্তাদজিকেও ভাইরাল করেছিল। ওইজন্য তার কাছে শিখে আমি একটা ব্যক্তিগত একটা পার্সোনাল মেসেজ, তার উপকারী মেসেজ তাকে অসম্মান করার জন্য না, আমি এটা জাস্ট দেখালাম। তিনি শিখছেন। আমার সঙ্গে বসলে আরো অনেক কিছু শিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন তারপর আমাকে অনেকে বলেছে যে, "ভাইজান আপনাদের ব্যক্তিগত মেসেজ কেন এভাবে ভাইরাল করছো সোমা?" আমাকে অনেকে বলেছে যে, "আপনাদের ব্যক্তিগত মেসেজ তাহলে আমাদেরকে দেন, আমরা শেয়ার করব।" আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে, "মেসেজগুলো প্রচার করা ঠিক হবে না। এটা ব্যক্তিগত আলোচনা। এগুলো এখন প্রচার করলে আবার নতুন মানে ফন্দি খুঁজবে। মানে যারা ছাত্রামি করছে।" কারণ তিনি এই ছাত্রামি করে না বসার জন্য অনেক পরিকল্পনা করেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী। তারপরে তিনি আবার মেসেজে একটা ফেসবুকে পোস্ট করে দিলেন, ব্রাদারের ধূর্ততা, মূর্খতা, জাহেলিয়াত নিয়ে পর্বা করে ভিডিও করবে। তারপরে বলে দিলেন পর্বের নাম কি হবে? ব্রাদার যখন সিস্টার। তারপরে তিনি আরেকটা দিলেন যে এইসব ছোট লোকদের প্রতি আর ভালোভাবে ইলমি আলোচনা করবে না। উনি এখন ছোট লোকদের সঙ্গে ছোট লোকনামো করবে। ঠিক আছে? মানে এখন অভদ্র হবে। মানে এখন ওই সে নোংরা নাপাক জায়গাতে নেমে অ্যা অন্য কিছু পরিষ্কার করার ধান্দা করবে। এইসব কিছুই তিনি মানে সিদ্ধান্ত ফাইনাল নিয়ে নিয়েছেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা অ্যা যে উস্তাদজি ইলমি আলোচনা করবে, ভালো আমরা ইলমি জবাব দেব। কিন্তু উনি যদি ইচ্ছাকৃতভাবে করতে শুরু করে, এটা তো আমরাও পারি। কারণ আমরা তো ছাত্র তো উস্তাদকে দেখে শিখব। আর এর আগে দেখে দিয়েছি উনি কতটুকু ছ্যাচরামি করতে পারে।
ওর চাইতে 1.5 গুণ বেশি শাস্তি আমি করে দেখিয়ে দিতে পারি আপনাও। এটা 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 আমরাও পারি। তবে ইলমি জায়গা থেকে এগুলো করা উচিত না। তো উস্তাদজি ১০ খানা প্রশ্ন আমাকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছে। আর শিরোনাম দিয়েছিল মানে ব্রাদার যখন সিস্টার। তো আসলে এই ব্রাদারকে সিস্টার বলা এটা কওমি দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা উস্তাদজির মজ্জাগত স্বভাব। আপনারা দেখেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসায় কি কেলেঙ্কারি ঘটে যায়। বারবার দেখছেন যে মানে ছেলেদেরকেও মেয়ে ভেবে এরা কিভাবে মানে কেলেঙ্কারি কাজগুলো করে মুসলিম উম্মাহকে মানে পথে নামিয়ে দিচ্ছে, কলঙ্কিত করছে। আর একটা বিষয় মানে ওরা তো হানাফি মাযহাব মানে, আমার উস্তাদ যে হানাফি মাযহাব মানে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও তার হানাফি এটা উপাধি। তবে এই হানিফা এটাও তো মেয়ে একটা নাম, তাই না? এটা মুযাক্কার না মুয়ান্নাস উস্তাদ জি বেশ ভালোই গ্রামার বুঝে। তিনি একটু বুঝে নিবেন যে এটা আসলে এই হানিফা এটা নারী না পুরুষ। তো যাদের মানে মাযহাবটাই একটা মেয়ের নাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিভাবে ব্রাদার কিভাবে সিস্টার বুঝতে পারবে? এটা তো মানে আমাদের বোধগম্য নয়। কারণ তারা তো মাদ্রাসার থাক আর কিছু বলছি না। যেগুলো ঘটে আপনারা দেখতে পান। তো যেহেতু আপনি আমাকে ইট মেরেছেন, একটু পাটকেল খেতেই হবে। তো তার জন্য আমরা বলি যারা এই নারী-পুরুষ বিবেচনা করতে পারে না, কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝে না। একজন আলেম হয়েও তাদের কাছে এটাই যথেষ্ট যে তাদের মাযহাবটা প্রতিষ্ঠা হয়েছে একজন সিস্টার মানে একজন মেয়ের নাম থেকে নামকরণ করেই করা হয়েছে। যদিও ইমাম আবু হানিফা বলে কোন নাম মানে মেয়ে ছিল না, ইতিহাস দ্বারা প্রমাণিত না। তারপরে নামটা কিন্তু রয়ে গেছে। সে যাই হোক, যে কারণে বৈশিষ্ট্যগত হোক আর যাই হোক। তো যাই হোক, আর এখানে তিনি যেহেতু ওই সিরিজের নাম শুরু করেছেন, যে ব্রাদার যখন সিস্টার মানে কোনটা নারী কোনটা পুরুষ মানে বোঝার এখন উল্টোভাবে বুঝছে। কারণ আসলে এই আলোচনার পরে দেখছি উন্মাদের মতো আচরণ করছে, উন্মাদের মতো আচরণ করছে। এর আগে দেখেছি নাস্তিকরা ঠিক এই কাজটা করছিল। মহেন্দ্রপাল আর্য তার সাথে ডিবেট হওয়ার পরে তিনি উন্মাদের মতো কাজ করছে, উল্টাপাল্টা। এই রাহুল তোদের আগা কাটা মানে উনি হিন্দু তো আগা কাটা মানে খতনা করার কথা বলছে। তোরা তোদের আগা কাটা এই উল্টাপাল্টা। ওই নাস্তিক একই কাজ করেছে। ওই নাইমা সরকার একই কাজ করেছিল। মানে যাদের সঙ্গে বিতর্ক হয়, বিতর্কের পরে এরা এত উন্মাদের মতো আচরণ করে। তো আমার উস্তাদ জি দেখছি ঠিক ওই রাস্তাতেই হাঁটছে। এখন উম দলিল আদিল্লাহ আমি সহি দলিল দিতে পারিনি তো কি হয়েছে? আমাকে হেরে গেছি বলছি তো কি হয়েছে? এখন গালি দিয়ে হলে আমাকে জিততে হবে। মানে এই পদ্ধতি অবলম্বন করেছে। তো আমি এখানে জাস্ট একটা কথা বলতে চাই, উস্তাদ জি, এই আলোচনা এগুলো তো হার-জিত না। যার দলিল মজবুত থাকবে সেই তো অটোমেটিক দলিলের বিজয় হবে। এখানে আপনি হেরে গেছেন তো কি হয়েছে? আবার আলোচনা হবে। তখন জিতে যাবেন, সমস্যা কোথায়? খেলা তো আর একবার হয় না। আপনি তো বলেছেন আমাকে যে এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে আপনার সঙ্গে, তাই না? তো একবার আপনি এই মানুষ বলছে হেরে গেছে। এখন আপনি বিশ্বাস করেন বা না করেন বা আমি বিশ্বাস করি না করি, আপনি হেরে গেছেন মানুষের ভাব দেখে এটা বোঝা যাচ্ছে। তো এই একবার তো না। এরপরের বার জিতে যাবেন। আপনি মানে যে ডিপ্রেশন এ পড়ে গেছেন, আমি তো আপনাকে নিয়ে খুব আশঙ্কায় আছি। খুব আশঙ্কায় আছি। যে কখন না জানি কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তো যাই হোক আমি এটা বলব না। তবে আপনি বিতর্কের পরে এতটাই উন্মাদ হয়ে গেছেন যে কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝেন না। মানে অনেকটাই শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা মানে এইসব নাস্তিক যে প্রজন্ম গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশে শরীফ থেকে শরীফা বানিয়ে ফেলছে। তো আপনি তো ওদের চশমা পড়েছেন নাকি? ওদের চশমা পড়ে না ওদের ভূতটা আপনার কাঁধে করে মানে চেপেছে? না পরোক্ষভাবে এই ইহুদি খ্রিস্টানদের মানে যে এজেন্ডা শরীফ থেকে শরীফা, ব্রাদার থেকে সিস্টার মানে এগুলো ডাজ নট ম্যাটার লিঙ্গর কোনো দাম নেই। মস্তিষ্ক যা বলবে সেটাই ঠিক। মন যা বলবে তাই ঠিক। তো আপনি কি এরকমই মনে করছেন নাকি? অবশ্যই কওমি মাদ্রাসা থেকে গড়ে উঠেছেন তো। ওখানে তো ব্রাদার সিস্টেম মধ্যে পার্থক্য নেই। এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি একটু জাস্ট দেখাবো যে এই ব্রাদারকে সিস্টার বানানো আর সিস্টারকে ব্রাদার বানানো এটা এই দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা আকাবির থেকে প্রমাণিত আছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা মানে দেখতে থাকবেন। অ্যা আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আশরাফুস সাওয়ানিয়াহ এই গ্রন্থ দেওবন্দী আলেমদের বিশেষ করে বিভিন্ন মানে কারামত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী এদেরও অনেক কারামতের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে দেখেন কি লিখছে দেখেন। এরা মানে দেওবন্দীদের যে মজ্জাগত স্বভাব, এই ট্রান্সজেন্ডারি সিস্টেমটা এটা তাদের রক্তে মিশে আছে। আমি এগুলো দেখাতে চাইতাম না। কিন্তু এই কিছু করার নেই। মানে এই ইট মারলে পাটকেল খেতেই হবে। তো দেখেন কি বলছে, "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार यही ख्याल आता है।" ওই যে একটা গান আছে না? "कभी कभी मेरे दिल में ख़याल आता है।" ওটাই ঠিক এই আশরাফ আলী থানভী ওই ভাষাতেই বলছে। ঠিক আছে? যে "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार
ये ख्याल आती है क्या कि काश मैं औरत माने नारी, हुजूर के निकाह में इस इजहार मोहब्बत पर हज़रत वाला गायत दरजा मसरूह মাসরুর হো কারবে এখতিয়ার। মানে এখানে যে কথা বলছে, আশরাফ আলী থানভীর একজন মুরিদ এসে বলছে যে, "আমি যদি নারী হতাম তাহলে আমার যে হুজুর আশরাফ আলী থানভী আছে, মানে তার সঙ্গে বিবাহ করতাম। মানে তার সঙ্গে বিবাহ করতাম।" একদম পরিষ্কার বলছে। এবং আমার বারবার মনে শুধু এটাই বলে যে, "আমি যদি কোনো সময় যদি নারী হতাম তাহলে আশরাফ আলী থানভীকে বিবাহ করত।" এই কথা এসে তার আশরাফ আলী থানভীকে বলছে। তো আশরাফ আলী থানভী তার জবাব দিয়ে বলছে মুচকি হাসি দিয়ে যে, "ও আচ্ছা, আচ্ছা তাই? আসলে তুমি যে আমাকে ভালোবাসো এটা তার বহিঃপ্রকাশ।" মানে এই দেওবন্দীদের এটা মজ্জাগত স্বভাব। পীরকে বলছে গিয়ে তার মুরিদ, "আমি যদি মেয়ে হতাম, নারী হতাম, औरत হতা তো হুজুর কে নিকাহ মে", মানে হুজুরের সঙ্গে মানে পীরের সঙ্গে তিনি বিবাহ করত। আর আশরাফ আলী থানভী মুচকি হেসে দিয়ে বলছে, "এটা তুমি যে আমাকে ভালোবাসো, ये आपकी मोहब्बत में सवाब मिलेगा।" বলছে, "তুমি আমাকে ভালোবাসো, এইজন্য তোমার এই জিনিসটা বারবার মনে আসে। তো ये आपके मोहब्बत में सवाब मिलेगा। আর এই যে আমাকে ভালোবাসো এইভাবে না, তো এইজন্য তুমি সওয়াবও পাবে। সব মিলেগা ইনশাআল্লাহ। শুধু সব মিলেগা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো এর সঙ্গে তুমি অনেক নেকিও পাবে, অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে নেকি দিবে। এ এই যে হচ্ছে ব্রাদার যখন সিস্টার আপনারা যখন বুঝতে পারছেন তাদের মৌলবীদের এই অবস্থা। এ আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আরেকটা আছে তাজকিয়াতুল রশিদ ২য় খণ্ডের ৬২ পৃষ্ঠা। এটা হচ্ছে মৌলভী কাসেম নানুতুবির সঙ্গে রশিদ আহমেদ গাঙ্গুহির একটা ঘটনা, অনুরূপ একটা ঘটনা ঘটেছে। এখানে আপনি দেখতে পেলেন যে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স কে सूरत में है और मेरे उनसे निकाह हुआ है। মানে এখানে একদম পরিষ্কার দেখছে যে মৌলভী কাসেম নানুতুবি উনি বধূ বেশে বসে আছে। ওই যে বাংলাদেশে একটা কি গান আছে একটা ওস্তাদ জি নাই? "বধূ বেশে কন্যা যখন এলো রে", মমতাজ না কে যেন বলেছিল? তো ঐরকম সেম ওই ঘটনা। এই গানগুলোর সঙ্গে সব মিলে যাচ্ছে এদের দেবতীদের কারামত, এদের আকাবিরদের। হচ্ছে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স কি सूरत में है ওয়ার মেরে উনসে নিকাহ হুয়া হে। মানে উনি একটা স্বপ্ন দেখছেন, বয়ান করেছেন যে কাসেম নানতুবিকে আমি দেখছি যে একদম বধূ বেশে একদম স্ত্রী রূপে একদম মানে বিয়ের কনের মতো সেজে বসে আছে। তার সঙ্গে তার বিবাহ হচ্ছে। বাহ! এটা হচ্ছে আমাদের এই যে দেওবন্দি যারা আছে, বেরেলভি যারা আছে, সরি এটা দেওবন্দি, বেরেলভি না। আমাদের কওমি আছে যে এদের ১ম থেকেই কোনটা ব্রাদার কোনটা সিস্টার এদের আকাবিরই বুঝেনি। মানে আকাবিরই বুঝেনি। মানে ওই পীর মুরিদকে স্ত্রী রূপে একদম সবসময় কল্পনা করে যে যদি হতাম তাহলে বিয়ে করতাম। তখন দেখছি যে না, তার পীর সাহেব সঙ্গে তার বিয়ে হচ্ছে আর সে মেয়ে হয়ে গেছে। এরকম তো অনেক আছে। ওই যে বাইজিদ বুস্তামি ওর তো হায়েজে হতো, তাজকিয়াতুর রশিদে লেখা আছে। তো এগুলো দেখানো যায়। আসলে আমার ভিডিও যেহেতু অমুসলিমরা দেখে তাই সমস্ত কিছু এগুলো বলতে চায় না। কিন্তু বাধ্য করছে এরা। এই যে দেখেন না আমাদের ভিডিও নিয়ে আসাদ সাহেব কিভাবে এখন ভিডিও করছে। আলী হাসান ওসমান সাহেবের পক্ষে কোন মুসলমান দেওবন্দি বেরলভী কওমিরা না নিলেও আসাদ নূর সাহেব কত সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তো আমি এইজন্য এই কথাগুলো বলতে চাই না। কিন্তু বাধ্য করছে। এটা বাধ্য করছে। চলুন। যাই হোক, এখানে তিনি একটা কথা বলতে গিয়ে একটা কথা খুব মানে খুব গর্ব করে বলেছে। তো গর্বটাকে দেখে আরেকবার দেখে আসি কি বলছে। ব্যবহার হারাম, কিন্তু শোনার চেন তো আর ব্রাদারদের। এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে ১.৫ ঘন্টার দীর্ঘ লাইভ করেছে সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলঙ্কার। তার মানে এখানে বুঝতে পারছেন উনি বলতে চাচ্ছেন মানে আমাদের এই গোল্ডেন চেন নিয়ে আমাদের নাকি গর্ভবতী হয়ে যাচ্ছি। তো চলেন দেওবন্দিদের একটু গর্ভবতী আমরা কিছু দেখে আসি যে সিস্টারদের মাযহাব। মানে এটা যেহেতু সিস্টার ব্রাদার যখন সিস্টার তো এই হানাফি মাযহাব যেহেতু হানিফা এই নামটাও যেহেতু মানে মেয়ে নামকরণ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সিস্টার মাযহাবই বলতে পারি। সিস্টার মাযহাবে গর্ভবতী কিছু ফতোয়া দেখি। আর আমাদের আহলে সুন্নাহ সমাজ যদি এই ফতোয়ার কারণে এই সিস্টার মাযহাবের থেকেও যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারে সমস্যা নেই।
এটা হচ্ছে ফতোয়া আলমগীরি ২য় খণ্ড ৩৬ পৃষ্ঠা। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, কওমিরা অনুবাদ করেছে। এখনই গুগল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটা হচ্ছে ২য় খণ্ডের ৩৬ পৃষ্ঠা, রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। কি বলছে দেখেন, ২ নম্বর মাসালা এটা। বলছে আমাদের মানে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। গর্ভবতী, জি, গর্ভবতী। দেখেন কি বলছে। কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এ মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। তারপরে কি বলছে দেখেন, কেননা এই মিলন যোনি দ্বারা দিয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এ কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী, জি, গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে, মানে আরে বাপরে বাপ, বাহারুর রাইকের ফতোয়া আছে, ফতোয়া আলমগীরিতে নকল করেছে। ৬০০ জন মুফতি দেওবন্দি সিস্টার মাযহাবের ওলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাযহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি প্রথমে। ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালিরা নাকি পুরো একটা ছ্যাঁচড়া প্রজন্ম তৈরি করেছে, আলাদা ইহুদি খ্রিস্টানের দালাল, এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে উনার সঙ্গপাঙ্গ আরো অনেকে বলছে, আর উনি তো পুরো ছ্যাঁচড়া প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করেছি, আমি তো ছাত্র, আমি তো আরো বেশি পারবো, তাই না? এটা তো উস্তাদজি। তা থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি। তিনি পোস্টের পর পোস্ট, ভিডিও ২৭ মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন, তাই আমি করছি। উনি পোস্ট করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। তো এখানে আমাকে কিছু বলবেন না। তো এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো? কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কিভাবে যে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো, এটা তারাই ভালো বুঝবে। মানে যেহেতু উনারা হাদিস শাস্ত্রবিদ, ঠিক আছে? আর কারণ এই মিলন যোনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। আচ্ছা, কিভাবে যোনি ছাড়া বা সহবাস করে, এটা হয়তো কওমীদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। কারণ এরা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। যোনি ছাড়াও যে অন্য কোনো জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না। এটা কওমীরা হয়তো বলতে পারবে ভালো, দেবন্দীরা। নচেৎ আশরাফ আলী থানভীকেও তো দেখলেন স্বপ্ন দেখছে, বউ হয়ে বসে আছে কাসেম নানুদ্দি। এগুলো আমি বলতে চাই না, এগুলো কারামত। এগুলো আমাদের কওমীদের কারামত। আচ্ছা চলেন আরেকটা আমরা আর এর সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন। হতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফতোয়া দেখেন। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি ২য় খণ্ড ৩৯-৪০ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন। হ্যাঁ, ১ম যে সেট দেখছেন তার ৩ নম্বর লাইনটা দেখেন। বলছে কি, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালায় আসেনি। তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমা সাহেবের যে মাযহাবকে ফলো করে, তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পায়নি তো কি হয়েছে? মেয়ের কাছে চলে যাবে, গিয়ে এ মানে ২ পায়ের উরুর মধ্যে যা করার করবে। ঠিক আছে? আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছে, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যাই আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না। অ্যা একদম এটা আমাদের ওস্তাদজির এই ফতোয়া আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। হুম, এটা গর্ভবতী ফতোয়া। ওস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান। একটু গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই। এরকম দিতে লাগলে কয়েকশো দেয়া যাবে। তো আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে। আমাদেরকে গোল্ডেন চেন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন। তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন। অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন। ঠিক আছে?
এটা তো আপনাদের মাঝের ফতোয়া, কোরআন হাদিস তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়ায়ে আলমগীরি ৬০০ মুফতি মিলে লিখেছে, ৬০০। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন। এটা ফতোয়ায়ে আলমগীরি ১ম খণ্ডে ৪৯৬ পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া। কি বলছে দেখেন। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গিত হয়, তবে রোজা ফাসিদ হবে না। বাহ! একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে? চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নিগৃহীত হয়, তবে রোজা ফাসেদ হবে না। তো যাই হোক, তারপরে মাসালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত। চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, এদিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে, মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য নি মানে নিগৃহীত না হয়, তবে রোজা ফাসিদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাযহাবের আমার উস্তাদজির যে মাযহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাযহাবের গর্ভবতী হওয়া ফতোয়া। যে কোনো চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যাই রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন অ্যা আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানেও যদি চলে যাই, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে এই ও ই বললাম না ওই কাজটা করে, ওই কাজটা করে আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয়, তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না। আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি বললেন যে গর্ভবতী হওয়ার কথা বলেছিল। তাদের মাযহাবের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি 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 তেমনই দিতে পারি। যেমন দিবে। কেননা এই অভদ্রতা, নোংরামিটা এটা আমি শুরু করিনি। ১ম ভিডিও পোস্ট তিনি করেছেন। পর্যালোচনার পরে আমি কোন মন্তব্য করিনি। তারপরে উনি ফেসবুকে পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে ব্রাদারদেরকে এই করেছি, ওই করেছি, পানি খাচ্ছে ব্রাদার। ভিডিওতে বলছে নির্লজ্জের মতো। ভিডিওতে বলছে যে আমি একটা পরিকল্পনা করেছিলাম কি ইয়াহিয়া সাইদ আল আনসারী আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝেন এই জাহেলরা। মানে একের পর এক ব্রাদাররা কি করেছিল ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম। একের পর এক উল্টা-পাল্টা নোংরামি, ছ্যাঁচড়ামি এগুলো মানে করেই চলে গেছে। তো তারপরে কিছু করার নেই। আমাকে তো ভিডিও দিতেই হবে। তারপরে আমি শুরু করে দিলাম। কতক্ষণ সহ্য করা যায়। বিতর্কের আগে তো ছ্যাঁচড়ামি করেছেই। ছ্যাঁচড়ামি মানে মানে এত ছ্যাঁচড়ামি করেছে কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ছ্যাঁচড়ামি করে জাহাঙ্গীর হুজুরের মতো পালিয়ে যাবে। কিন্তু পালাতে দেব না। আমরা তো সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর উত্তরসূরি। এক স্টেজে যদি মানে কোন খ্রিস্টানকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় দেখিয়েই ছাড়বো। এক স্টেজে যদি তারপরেও যদি পারি হিন্দু কোন পণ্ডিতকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ আবারও আমরা ইসলামের বিজয় দেখিয়েই ছাড়ি। আর একই সঙ্গে যদি আহলে হাদিসের বিরুদ্ধে যেসব মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ, তারা যদি বসে, আমরা যেটা হক কোরআন সুন্নাহর বিজয় আমরা দেখিয়েই ছাড়ি। তো আমি ওস্তাদজিকে বলব, দেখেন বিতর্ক তো হয়ে গেছে। তারপরে আপনি উন্মাদের মতো যে আচরণগুলো করছেন, অনেকে কওমি আলেমরা এটাকে সহ্য করছেন, ঠিকভাবে নিচ্ছেন না। শফিক হাশমি দেখছি করেছে। তারপরে সাইদ আহমেদও দেখছি যে পোস্ট করেছে। আর অনেকেই করছে। এটা পছন্দ করছেন। তো যদি আপনি এরকম উন্মাদ যদি হয়ে যান বা এরকম যদি মানে খারাপ লাগে, তাহলে বিতর্ক চ্যালেঞ্জ যে ১২ জনকে করেছিলাম, নাম তো আপনার ছিল না। কেন এসে পেরে বসতে হলো আপনাকে? কি দরকার ছিল? আপনার কি তখন ওই মেয়েটার মতো বলবেন নাকি? যে তখন আপনার আ বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। আবেগে পড়ে ব্রাদারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। আর ব্রাদার আমি ভেবেছিলাম বসবে না, জেনারেল ছাত্র। কিন্তু এই ব্রাদার যে ছাড়বে না এটা আপনি ভাবতে পারেননি। তো ওই মেয়েটার মতো শেষে বললেন বা মনে ভাবছেন যে শেষে আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর ওই ছেলেটার মতো কি যেন নাম সিদ্দিক নাকি আপনি বলেছিলেন। বলেন নচেৎ না, ব্রাদারের সঙ্গে বসে আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। অন্তত এতটুকু মানে বলে দিতে হবে। কারণ আমার একটাই কথা, পর্যালোচনার পরে শ্রোতারা নির্ধারণ করবে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে, কে কতটুকু কার জবাব দিয়েছে, কে পর্যালোচনাতে এগিয়ে আছে, কে আল্লামা, কে এগুলো দর্শকের উপরে ছেড়ে দেন। আপনি আবার নোংরামি করতে নামলেন কেন? ২৭ মিনিট ধরে আবার আপনাকে মানে আলোচনাতে পারেননি। সুন্দরভাবে
ভদ্রতাপূর্ণভাবে মিষ্টি ভাষাতে আলোচনা করলেন। কেন? ব্রাদারের সামনে ওই কথাগুলো বলতে পেরেছিলেন না? আজকে যে ১০ টা প্রশ্ন করলেন যে গোল্ডেন চেইন নিয়ে, জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তবে আমি যে আগে ১০ টা প্রশ্ন করেছি, ওই ১০ টার জবাব আগে দেন। আগে তো কাঁধে দেয়া আছে। একদম পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিকভাবে দেবেন। ১ থেকে ৫ এ চলে যাবেন না। আবার দেখলাম আমি যে রিভিউ করেছি প্রায় ১ ঘন্টা অ্যা ৩৬-৩৭ মিনিট মতো, ওটা দেখছি আপনি ২৪ মিনিট ৩৭ সেকেন্ড থেকে জবাব দিচ্ছেন। মাঝখানে ২৪ মিনিট আপনি হজম করে গিলে খেয়ে নিলেন। কেন? যদি ২য় ভিডিও যদি রিভিউ দিতে ১ম থেকেই দেন। নচেৎ যদি সে বিতর্ক পর্যালোচনা করতে চান, তাহলে ওই সেদিনকার আলোচনাকে সামনে রেখে দলিল, আদিল, যুক্তি, তথ্য, প্রমাণ আবার পেশ করেন। এটা যদি শখ হয়। কিন্তু আপনি তা না করে ২৪ মিনিট ডিঙিয়ে হজম করে ফেললেন মায়ের দুধ মনে করে, দিয়ে আলোচনা শুরু করে দিলেন। আপনি ধারাবাহিকভাবে জবাব দিবেন। ইনশাআল্লাহ আপনাকে ধারাবাহিকভাবে জবাব দেওয়া হবে। আর আপনি গোল্ডেন চেইন এর পরে ১০ টা প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ ১০ টা প্রশ্ন শুনে মানুষ সব হাসছে যে এ বিতর্কের পরে মাথাতে কোনো কাজ করছে না। বিতর্কের পরে অনেক মানুষের মোটামুটি সাপোর্ট করেছিল যে না আহলে সুন্নাহ ভালো একটা রেজাল্ট করেছে। কিন্তু এখনকার আচরণে সে বলছে বেটা উন্মাদ হয়ে গেছে। এটা মনে করছে অনেকেই দেখছি কমেন্টে লিখছে। মেনশন করছে। দেখবেন আপনাকে মেনশন করেছে, আমাকে মেনশন করেছে, দুজনকে থামতে বলছে। তো বাবা আমি তো আগে শুরু করিনি। ওস্তাদ যে আগে শুরু করেছে। আমি তো ওস্তাদজির শাগরেদ, তাই না? তাই উনি যেভাবে আচরণ করবেন আমি সেভাবে করব। আর ২য় নম্বর বিষয় আমি আগেই বলেছি, বিতর্ক তো আর একবার না, আলোচনা তো একবার না, বারবার হবে। একবার আপনি জিতবেন, আমি একবার জিতবো। আপনি একবার হারবেন, আমি একবার হারবো। এগুলো তো চলতেই থাকবে, তাই না? ১ম বারে যদি এরকম যদি নকআউট হয়ে যদি ডিপ্রেশন এ চলে যান, তাহলে বাকি জীবন কাটাবেন কিভাবে? বাকি জীবন কাটানো তো খুব মানে দুষ্কর হয়ে যায়। একটু আহলে ওসামা ওস্তাদের আশেপাশে যে বন্ধুবর যারা আছে তাদেরকে বলব একটু মানে সেদিন পানি খেতে বলছি, একটু ঠান্ডা পানি খাওয়াবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাওয়াবেন। পানির ফজিলত গুলো একটু গুগল করে দেখে নিবেন দরকার হয়। একটু ঠান্ডা পানি খাওয়াবেন। আর আপনি যে ১০ টা প্রশ্ন করেছেন এবং বলেছেন এই ১০ টা প্রশ্নের যতক্ষণ আমি উত্তর না দেব, ততক্ষণ আপনি সেকেন্ড কোন ভিডিও করবেন না। তো আমি তো ওই কথা বলে দিয়েছি। আগে ১০ টা প্রশ্নের আমার উত্তর দেবেন, তারপরে আপনার ভিডিওর জবাব দেওয়া হবে। জি, জাস্ট আপনি সিস্টার যখন ব্রাদার এই শব্দটা নতুন যুক্ত করেছেন তো, তাই নতুন করে একটা ভিডিও করে দিলাম। ঠিক আছে? আর যেহেতু গর্ভবতী হওয়ার কথা বলেছেন, আমিও গর্ভবতী হওয়া কিছু সিস্টার মাযহাবের কিছু ফতোয়া দেখিয়ে দিলাম। আর আপনি ট্রান্সজেন্ডার যে প্রচার করছেন শরীফ থেকে শরীফা, এটা ওই নাস্তিকদের খুব সহকারী হবে এবং নাস্তিকও অলরেডি আশার আপনার পক্ষ নিয়ে নিয়েছে। মানে সে আশা করছে হয়তোবা আপনি ওইদিকে মানে ঝোঁক আছে না নাই। আর আপনার উস্তাদ তো বলে দিয়েছে যে ইহুদি খ্রিস্টানের মানে এই আলেম ওলামার সমালোচনা করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা সিফাত আপনাকে লক্ষ্য করে। তো যাই হোক হ্যাঁ, এত কিছু আমি বলতে চাই না। আপনার যে ১০ টা প্রশ্ন, অবশ্যই ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোন টেনশন নিবেন না। তবে আমি যে প্রশ্নগুলো করেছি না, ওইগুলোর তো আগে জবাব দেন। ওইগুলো হজম করলে তো আর হবে না। অলরেডি দেখেন অনেক মানুষ এই কওমিদের মধ্যে একটা ছেলে দেখছি আসাদ বলে একজন ছেলে। এটাও একটা আসাদ। ওই নাস্তিক আসাদ না, এটা আরেকটা আসাদ। হ্যাঁ, এই আসাদ ছেলেটা, এই ছেলেটা আবার বলছে যে, "আহলে হাদিস সবাইকে চ্যালেঞ্জ করলাম। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করলাম। বুকে দম থাকলে তার সঙ্গে বাহাসে বসতে তারাবির রাকাত নিয়ে। তারাবি ৮ রাকাত বেদাত প্রমাণ করবে।" তো ইনিও কিন্তু কওমি। আর রেজাউল করিম আবরার কি রিজন রফিকি একবার এর Facebook পেজকে মানে পোস্ট করেছিল এবং বলেছিল এর সঙ্গে জুড়ে থাকতে। অনেক বড় মুফতি বাহাস মোনাজারা করে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বেরেলবিদের সঙ্গে বাহাস করতে গিয়ে একদম নাকানি চুবানি খেয়েছে। নাকানি চুবানি খেয়েছে। এই নাকানি চুবানি খেয়ে দেখছে আবার এই বেরেলবির বিরুদ্ধে ১ম এইবার পর্যালোচনা ভিডিও শুরু করে দিয়েছে। এখন আবার চ্যালেঞ্জ করছে ব্রাদার রাহুলকে তারাবির রাকাত নিয়ে। মানে এই ছেলেটাও মানে সন্তুষ্ট হয়নি ওসামা সাহেবের পারফরম্যান্স এ। যদি ওসমান সাহেব আমাকে যদি পরাজিত করে দেয়, তাহলে আবার ২য় বিতর্কের কিসের প্রয়োজন রে ভাই? যে তোমরা মনে করো না ওসমান সাহেব যে জিতে গেছে, তো একই টপিক একই বিষয় উপরে ২য় বার আবার বিতর্ক করার কি প্রয়োজন? আমি তো বুঝি না। যেহেতু ব্রাদার রাহুলকে একদম ৪-৬ মেরে দিয়ে বাউন্ডারি পার করে দিয়েছে, নক আউট করে দিয়েছে। তাহলে একই টপিকের উপর আবার ২য় ভাবে চ্যালেঞ্জ করা মানে বুঝতে পারছে যে না, ওসমান সাহেব ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারেন। আর এটা স্বীকার করে নিয়েছে তারা। আর দ্বিতীয়ত এই ছেলেটার প্রোফাইল আমি আবার ঘেঁটে একটু দেখলাম। দেখি তো? একটু ঘেঁটে দেখি। ঘেঁটে দেখছি যে না আমাদের এই বিতর্কটা ইনি শেয়ারই করেনি। এবং অনেক হানাফি দেখলাম যারা বাহাস মানে আলোচনার আগে বাহাস নিয়ে লাফাচ্ছিল। তারা আমাদের ভিডিওটা শেয়ারই করেনি। হানাফি দেওবন্দি তারা কমই শেয়ারই করেনি। আবার অনেকে এরকম দেখেছি ১ম এ শেয়ার করেছে, পরে ডিলিট করে দিয়েছে। আমি অবাক। কিরে ভাই? আমি দেখলাম একটু আগে এই বাহাস নিয়ে তুমি এত লাফালাফি করলে অথচ আমাদের ভিডিওটা শেয়ার দিলে না কেন? তোমরা তো জিতে গেছো দাবি করছে তোমাদের হাদিস শাস্ত্রবিদ। হাদিস শাস্ত্রবিদ জিতে গেছে। তো শেয়ার দিচ্ছ না কেন? শেয়ার দেওয়ার পর আবার ডিলিট করে দাও কেন? আবার নতুন করে চ্যালেঞ্জ দিবা করছে কেন? রেজাল্ট করিম আমরা বলল, "না, ডিবেট নিয়ে পর্যায়মূলক কিছু লিখব।" ৪ দিন হয়ে যাচ্ছে লিখছে না কিছু। এগুলো কিসের আলামত?
তো ওস্তাদজিকে বলবো একটা কথাই মনে রাখবেন যে ইলমি আলোচনা পর্যালোচনা চলতে থাকবে। পাগলামি ছ্যাঁচড়ামি করলে গর্ববতী হওয়া হতো আরো অনেকগুলোই আছে, অনেক কিছুই দেখানো যায়। এই লাইনচ্যুত করিয়েন না। যে ১০ টা প্রশ্ন করেছি, ধারাবাহিকভাবে বলেন যে হ্যাঁ, সে নাকি ১০ টা প্রশ্ন করেছে। হ্যাঁ, অনেক সময়তে যে সময় যেহেতু ১৫ মিনিট লিমিটেড থাকে, তো অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় না টু দ্যা পয়েন্ট এ। তো আপনি একটা করে আমার প্রশ্ন ধরেন, একটা করে খণ্ডন করেন। ১০ টা প্রশ্নকে একটা প্রশ্ন নিয়ে অন্তত একটা করে ১৮-২০ মিনিটের ধরে আপনি খণ্ডন করেন। নচেৎ সাংবাদিকের মতো ট্যাবে লিখে নিয়ে এসে গট রিডিং করে চলে যাচ্ছেন। এটা কি? সাংবাদিকের চাকরি নিবেন নাকি? অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার যে ভাষা, সাহিত্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি আপনাকে লেখাগুলো বেশি, বেশি পড়ার চেষ্টা করছি। কারণ আপনার ভাষাগুলো আমাকে খুব ভালো লাগছে লেখা এবং বলার স্টাইলটা খুব ভালো লাগছে। আমি চেষ্টায় আছি আপনার মতো ভাষাকে রপ্ত করা। মানে আপনি অনেক সাহিত্যিক ভাষা ব্যবহার করতে পারছেন। এবং আপনার অনেক বাংলা, আননোন বাংলা খুব সুন্দর, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছেন। এটা রপ্ত করার মতো আপনার। এটাকে আমি চেষ্টায় আছি যে আপনার মতো এইভাবে কথা বলা যায় কিনা। সমস্যা নাই, আমি চেষ্টা করব। আপনার যেহেতু ওস্তাদ বলে স্বীকার করে নিয়েছি। তবে আপনি আমাকে যদি অনুকরণ করতে চান, তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। আমাকে অনুকরণ করতে চাইয়েন না। গর্ববোধে যে হয়ে যাবেন। আর সাধারণ হানাফি ভাইদেরকে বলি, আপনাদের উপরে আমার কোন রাগ বিদ্বেষ কিচ্ছু নাই ভাইজান। আমার একটাই কথা, ডিবেট হয়ে গেছে, শ্রোতারা ডিসিশন নিবে। কেন উনি সমালোচনা শুরু করলেন? ২৭ মিনিট ধরে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিলে উনি করতে পারতেন যে হ্যাঁ, ১০ টা প্রশ্নের উত্তর বরাদ্দ রাহুলে দেওয়া হয়নি। ১০ টা ভিডিও করুক ২০ মিনিট করে। এই দেখেন আপনার এই ১ম প্রশ্নের এটা হচ্ছে জবাব। ১ নং প্রশ্নের জবাব দিয়ে দিল। পরে তো আমি আবার পর্যায়ে একটা ভদ্র শালীনতা বজায় রেখেই আলোচনা করব। ওটা হতে পারত। নচেৎ উনি এখন শুরু করে দিলেন গালিগালাজ খিস্তি খাত। ছোট লোক, যে ছোট লোক, তার হিন্দি সিনেমা দেখার ফল, অশ্লীল ভিডিও বেচার ফল। জিন্দেগি তোমার সিডির দোকান কোনদিন ছিল না। ভিডিও কোনদিন বেচেওনি সিডির দোকানে। আমার সিডির দোকানে কোনদিনই ছিল না। এই যে পরিষ্কারভাবে হচ্ছে অন্ধ, গোয়ার, ছেঁচড়া, বেয়াদব প্রজন্ম গড়ে তুলেছে। এটা আজকের না কিন্তু, আমার আলোচনা না। ৬ এপ্রিল দিয়েছে একদম। তারপরে এই একের পর এক মানে নোংরামি, ছেঁচড়ামি এই জিনিসগুলো করে চলে যাচ্ছে। তো এগুলো তো উনি আলেম মানুষ। আমরা তো জেনারেল ছাত্র, জেনারেল লাইন থেকে এসেছি তো। তাই উনি যদি পারেন তাহলে আমাদের তো মানে আপত্তি থাকার কথা না আমাদের বিষয়ে। কারণ এগুলো উনি ছোট লোক বড় লোক দেখতে এসেছে এখানে। যে কে ছোট লোক, কে বড় লোক, কোটিপতি। এগুলো দেখলে তো মানে বিপদ। মানে ব্রাদার যখন সিস্টার এই টাইটেল দেওয়া, ডাইরেক্ট ছোট লোক বলা। তো এই ছোট লোকিটা করেছে কে? উস্তাদ যে আপনি নিজেই করেছেন। বিতর্কর পর আবার কিসের আলোচনা, পর্যালোচনা? কেন করব? ওগুলো তো শ্রোতারা করবে। আর কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে, ওরা করবে। এটা কি আপনার কাজ? না কনটেন্ট ক্রিয়েটর হওয়ার আবার শখ জেগেছে আপনার? যে নতুন করে আবার কনটেন্ট ক্রিয়েটর মানে ভিডিও তৈরি করতে হবে। ওগুলো কনটেন্ট ক্রিয়েটর যারা আছে, ভিউজ ব্যবসা করছে তারা করবে। আমজনতা শ্রোতা যারা আছে তারা দেখবে। আলেম ওলামা যারা আছে তারা বিতর্কটাকে দেখে সে বই তারা ফেসবুকে তারা রিভিউ দিতে পারে, ইলমি রিভিউ দিতে পারে। নচেৎ আপনি যা শুরু করলেন ওয়াজ মাহফিলে গিয়ে, তো আমাকে তো বাধ্য করলেন। তার জন্য ব্রাদারকে সিস্টার বলা এসব আপনার ঘুচে যাবে। আর ঘুচে দিয়েছে অলরেডি। মানে এরকম হলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা, একটা বই দেখাই। একটু থামেন। আপনাদের যমজ ভাই বেরুলবীর আপনাদের প্রসঙ্গে একটা বই লিখেছে, ব্রাদার যখন সিস্টার। দেখেছি আপনাদেরকে ওলামাদের। আরেকটা বই দেখাই। দেখ ১ মিনিট। বইটা কোথায় গিয়েছে একটু খুঁজতে হবে। পেয়ে গেছি। আচ্ছা, এই বইটার কথাই বলছিলাম। হ্যাঁ, এই বইটার কথা বলছিলাম। বইটা দেখছেন? বলৎকারের মুখোশ উন্মোচন। এই যে রবিউল ইসলাম জিহাদি। বইটার ভলিউম প্রায় ৯১০ পৃষ্ঠার কাছাকাছি। জি, ৯১০-১২ পৃষ্ঠা। এখানে শুধু কওমিরা কত জায়গায় বলাৎকার করেছে গোটা বইয়ে। কয়েক হাজার নিউজ একদম পত্রিকা থেকে। এটা কিন্তু আমার না। এটা আপনাদের যমজ ভাই মুকাল্লিদ বেরলভীরা বই রচনা করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। হ্যাঁ? তো ব্রাদারকে সিস্টার ভাবা, ওই ভেবে যদি আপনি যদি একটু খুশি হন, তবুও যদি ঠান্ডা হন, শান্ত হন, উন্মাদনা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে আ আপনাদের তো এই যে অবস্থা, ব্রাদারকে সিস্টার ভেবে কুকাম করা, এ অন্তত এগুলো বন্ধ করে দেন। আমাকে এটা বলে যদি খুশি হন, অন্তত এই ব্রাদারদেরকে যেগুলো পড়াশোনা করে অন্তত এদেরকে একটু ছেড়ে দিয়েন। আর আপনাদের আকাবিরদের যে ঘটনাগুলো দেখিয়েছি, এটা তো আপনাদের মজ্জাগত স্বভাব আগেই বলেছি, চিরাচরিত নীতি।
তাই ছাত্রামি করতে আসেন না। ইলমি আলোচনা, ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন। আমিও আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সাধারণ জনতা আলেম ওলেমা নিজ, নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে। এখন আপনি যদি হেরে যাই এ জানতেন আমার কি করার? আমার কি অপরাধ? আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে? যে ওস্তাদজি আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেন উস্তাদজি। আর কখনো আপনার সঙ্গে বাহাসে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না। আমাকে এটা বলতে হবে। আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি। এ এ এ এ এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এটা নিয়ে আপনার আপত্তি। ভিডিওর মধ্যে বলছেন, হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে। পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এ এটাও আপনার আপত্তি? কি বলব তাহলে উস্তাদজি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে হবে? মানে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে, স্লাইড তৈরি করতে পেরেছি। এটাও তার আপত্তি। এখন উস্তাদজি আমি কি করব? আমি এজন্য কি আপনার কাছে সরি, ক্ষমা করবেন বলতে হবে? তারপর আপনি ঠান্ডা হবেন? যদি এরকম হয় যে না আপনি উন্মাদনা থেকে আপনাকে বেরিয়ে না আসা, ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যদি আপনার যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইব আপনার কাছ থেকে। তারপরে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, আর আমি এই দেবনী কমিদেরকে বলছি যে আপনারা বন্ধ করেন। এই উস্তাদকে এভাবে প্রেস্টিজে ফেলা কি দরকার? যে আপনি কমি দেন, নাক চুবিয়ে দিলেন, রেজাল্ট করিম থাকলে ভালো হতো, এনায়েতুল্লাহ বাসী থাকলে ভালো হতো। এগুলো এগুলো বলিয়েন না। মানুষটা কেমন একটা ডিপ্রেশন এ চলে যাচ্ছে। উনার পরিবার আছে। এমনিতেও ২-৩ বছর তিনি ছিলেন না। তিনি অন্য জায়গাতে ছিলেন আপনারা জানেন। এই ২-৩ বছর হলো এর মধ্যে এত ডিপ্রেশন এর মধ্যে ফেলে দিলে ব্যক্তির অবস্থা কি হবে? আমার উস্তাদজি উনি। প্লিজ আপনারা বন্ধ করেন। উস্তাদজিকে এইভাবে আর খোঁচা দিয়েন না যে আপনি কওমিদের মুখ চুবিয়ে দিলেন। রেজাল্ট করিম আবরার হলে ভালো হতো। এগুলো বলেন না। আমার উস্তাদজি কষ্ট পাচ্ছে, ডিপ্রেশন এ চলে যাচ্ছে। এগুলো বলিয়েন না। তিনি চোখেও কম দেখছে ব্রাদার সিস্টার এই পার্থক্য ভুলে যাচ্ছে। ঠিক আছে? যাকে তাকে গর্ভবতী বানিয়ে দিচ্ছে। যদিও এই দুঃখ মানে এই হাসিটা কিন্তু দুঃখের। অনেক সময় তো মানুষ দুঃখে হাসে বা সুখের সময় কাঁদে। তো আমি এই যে হেসে ফেলছি না এটা আমি দুঃখে হাসছি। তার জন্য বলি যে ১০ টা প্রশ্ন আগে আপনি উত্তর দিবেন, তারপর আমি শুরু করব। ওই যে আপনি গোল্ডেন চেন এর উপরে যেহেতু বলেছে এটা গোল্ডেন চেন আর এটা নিয়ে ১০ টা ভিডিও তৈরি করেছেন। আমার পূর্বে কে গোল্ডেন চেন বলেছে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার পূর্বের ওলামাদের থেকেই দেখাবো ওই সনদকে গোল্ডেন চেনই বলা হয়েছে। ঠিক আছে? ওলামা কোন জাহেল না, আলিম ওলামা। আপনার চেয়ে তো বড় আলেম ওলামা। সমস্যা নেই। আর ২ নাম্বার কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে আপনি যে আমার হাদিস মুওয়াত্তা মালিকের হাদিসকে ইজতেরাব দাবি করেছেন, চ্যালেঞ্জ করেছিলাম। চ্যালেঞ্জ করেছেন। বিতর্কের দিনে কতবার চ্যালেঞ্জ করে বললাম যে, "উস্তাদজি ১২৮৪ হিজরির পূর্বে মুওয়াত্তা মালিকের ১১ রাকাত হাদিসকে কে ইজতেরাব বলেছে? দলিল পেশ করবেন।" আরেকটা প্রশ্ন করেছিলাম। মুওয়াত্তা মালিকের প্রায় মুওয়াত্তা মালিকের সে প্রশ্নগুলো দেখিয়ে দিই আরেকবার। জি, এই যে ২ টো প্রশ্ন। ৫ নম্বর আর ৬ নম্বর ২ টো প্রশ্ন ছিল। যে মুওয়াত্তা মালিকের ডজন খানেক পৃথিবীতে ব্যাখ্যা গ্রন্থ আছে। তো এই ব্যাখ্যা গ্রন্থ থেকে একটা জায়গা থেকে দেখাবেন যে মুওয়াত্তা মালিকের ১১ রাকাতের হাদিসকে ইজতেরাব বলেছে। কে বলেছে? কে বলেছে ১২৮৪ র আগে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে? আমি ওই সনদকে গোল্ডেন চেইন বলেছি তাই আমার পূর্বে কে গোল্ডেন চেইন বলেছে এটা দলিল চেয়েছেন। কিন্তু তার আগে তো এই দলিল আমি চেয়েছি। আগে আপনি দলিল দেন। আপনি তো বারবার চাচ্ছিলেন যে ব্রাদার রাহুল আগে কথা বলবে, আগে কথা বলবে। তা প্রশ্ন তো আমি আগেই করেছি। আগে আমার উত্তরটা দেবেন। তারপরে আমার সনদকে কে গোল্ডেন চেইন বলেছে এটা দেখিয়ে দিব। তার আগে প্রমাণ করবেন এটা। যে আপনিও দাবি করেছেন, ইজতেরাবের দাবি করেছেন সনদকে। কে বলেছে? কে বলেছে ব্যক্তির নাম বললেই হবে। কিতাবের নাম বললে হবে। পৃষ্ঠা নাম্বার বলার দরকার নেই। প্রকাশনীর নাম বলার দরকার নেই। ওর জন্য একটা রেজাউল করিম আবরার আমার কিউট বয় আছে তার কাছ থেকে জেনে নেব। আরবি যদি পড়তে না পারি তাকে কওমি কোনো ভালো ইবারত পড়নিওয়ালা তাকে ভাড়া করে নিয়ে আসবো। এসে তাকে পড়ে আমি শুনে নেব। সমস্যা নেই। কিন্তু আপনাকে এই যে প্রশ্নটা না এই প্রশ্ন তো আমি আগে ছুড়েছি। আর আমার ১০ টা প্রশ্নের উত্তর না দিয়ে আবার পুনরায় ১০ টা প্রশ্ন করা মানে রুগী রুগী পালাচ্ছে। হ্যাঁ, রুগী পালাচ্ছে। রুগী জায়গাতে দাঁড়িয়ে নেই। আগে আমার ১০ টা প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনারটা হবে। আগে বলেছি না? তো এই ২ টো কথা আপনার সঙ্গে বলা প্রয়োজন ছিল। আপনার ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। যেহেতু আমার সনদকে আমি গোল্ডেন চেন দাবি করেছি, আপনি জানতে চেয়েছেন। তো সেদিন ঘুমাচ্ছিলেন নাকি? ২ ঘন্টা বিতর্ক হলো একবারও তো এই প্রশ্নগুলো করলেন না। এবার দাঁড়াও কে বলেছে এই সনদকে গোল্ডেন চেন? কে বলেছে? সঙ্গে ঘুমাচ্ছিলেন? ও বুঝতে পেরেছি। আসলে এই সিলসিলাতুল যাহাব শব্দটা নতুনই ছিল আপনার কাছে। তাকিয়াবাজি করলেও হবে না।
পরবর্তী সময়ে যখন ভিডিও করে দেখালাম যে সিলসিলাতুল যাহাব উলামা সালাফরা এই শব্দকে ব্যবহার করেছে এবং বললাম পরামর্শ দেওয়ার রেজাল্ট করুন আবরার কাছে যান, তাহলে আপনাকে শিখিয়ে দেবে সিলসিলাতুল যাহাব জিনিসটা কি, খায় না গায়ে মানে গলায় দেয়। ঠিক আছে? তো আপনি হয়তো তার কাছে গিয়ে একটু পড়াশোনা করেছেন আমার কিউটিউবার কাছ থেকে। তারপরে এসে আবার এখন চ্যালেঞ্জ করছেন সিলসিলাতুল যাহাব। হ্যাঁ? ঠিক আছে? তো এটা তো নেক্সট প্রশ্ন হলো। আগে বিতর্কর দিনে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর আগে শেষ করেন, তারপরে এগুলো তো আসবে নতুন। যদি এটাই অভিযোগ হতো সেদিন আপনি প্রশ্ন করতে পারতেন। একদম মুঁতোর জবাব দেয়া হতো সেদিন স্ট্রিমে ডাইরেক্ট। এটা তো নতুন প্রশ্ন আপনার। পুরাতন প্রশ্ন আগে ক্লোজ করেন। আগে পুরাতনগুলো ক্লোজ করবেন, নতুন যেগুলো আছে সেগুলো পরেই হবে, সমস্যা নেই। তো ধন্যবাদ সকলকে। যে যেমন তার সঙ্গে তেমনই আচরণ করতে হবে। আর তাকে যেহেতু আমি উস্তাদ মেনে নিয়েছি, তাই এই প্রশ্নগুলো করাই যেতে পারে। আর তিনি যে শব্দ প্রয়োগ করেছেন, তার চাইতে আমি যে কঠিন শব্দ প্রয়োগ করেছি এমন না। জাস্ট আমি পড়ে, পড়ে শুনেছি, মানে শোনাচ্ছি আপনাদেরকে। এগুলোই গর্ভবতী হয়ে যাওয়ার কিছু ফতোয়া দেখিয়েছি। এটা আমার ফতোয়া না। তাদের এই যে হুজুররা এইসব গর্ভবতী হয়ে গিয়েছিল। এগুলো আপনারা ভালো করে আরো পড়ে দিতে পারেন এগুলো বিষয় নিয়ে। আর ইবনে হাজার না ইমাম হাজার, ইবনে কাইয়িম নাকি আবার পেঁচাল। এগুলো দিয়ে মানুষ ইজ্জত রক্ষার হবে না। যেটা ঘটে গেছে, ঘটে গেছে। ব্রাদার রাহুলের আরবি ইবারত এখন যদি ভুল ধরেন, ইবনে কাইয়িম না কে, আমার দোকানে কাস্টমার না কোনো ইমাম, ইবনে হাজার না ইমাম হাজার বলেছে পাথরের বা মানে ইমাম হাজার বলেছে তার জন্য আপনি কি পাথর পূজারী হয়ে গেলেন? এগুলো ঠিক জায়গা মতো জবাব আসবে। অনেক ছেলেরা হাসাহাসি করছে। বলছে যারা আরবি একটু বুঝে তারা হাসাহাসি করছে। এখন আমি জবাব দেব না। তাদের কথাটা জাস্ট বলব। অনেকে বলছে যে, "রাহুল ভাই ইমাম হাজার বলেছে, তার জন্য পাথর পূজারী হয়ে গেল। তো উনার নাম তো ইবনে হাজার। তো আপনি কি পাথরের বাচ্চার পূজারী?" অনেকে এই বলে হাসাহাসি করছে। ঠিক আছে? এগুলো। তো এগুলো জবাব আসবে। যে ইমাম হাজারের জন্মের আগে কিভাবে লিখে গেল এই প্রশ্ন, এটারও আসবে। এটারও আসবে। ছেলেরা জবাব দিচ্ছে। আমাদের ছোট, ছোট পিচ্চি ছেলেরা এই ওসামা সাহেবের জবগুলো দিচ্ছে। যে আপনি যে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে হাদিসটা দিয়েছেন, উনিও তো উনিও তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের প্রায় মৃত্যুর পরে ২৫ বছর পর জন্মগ্রহণ করল। তো তিনি উমরের জামানা দেখলেন কিভাবে? মানে আপনি যেটা দিয়েছেন এটা এগুলো অ্যান্টিভেনম ছেলেরা দিচ্ছে, ছেলেরা শিখে নিয়েছে ডিবেট থেকে, বুঝে নিয়েছে যে আমি যদি ইমাম হাজারের এই সন বলতে গিয়ে যদি মিস্টেক হয়ে যায় যে ইমাম হাজার তার জন্মের আগে কিতাব লিখলেন কিভাবে? তো এই একই দলিল আমাদের বিতর্কের দলিল আমি দিয়েছিলাম যে ইয়াহিয়া সাইদ আল আনসারী উনি কিভাবে ইমাম উমর ইবনে খাত্তাবের মৃত্যুর ২৫ বছর পরে ব্যক্তি জন্মগ্রহণ করছে। সে ব্যক্তি কিভাবে উমরের জামানার ঘটনা দেখলেন তিনি বর্ণনা করে দিলেন। অনেকেই প্রশ্ন করছে একই। তো যাই হোক আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। যেগুলো মূলত আপনি যে পয়েন্ট গুলো দিবেন, মানে আমার এই একটা প্রশ্নের জবাব ধারাবাহিকভাবে দিবেন। তারপরে আপনার প্রশ্নের জবাব শুরু হবে। নাহ, নতুন কোনো না। আপনি ছ্যাঁচড়ামি করে পিছলে কাটবেন জাহাঙ্গীর হুজুরের মতো ওটা আমার কাছে হবে না। আপনি তো জানেন যে ব্রাদার রাহুল যদি বলেছে যেটা সেটা করে দেখাবে। ব্রাদার হলো পালার লোক না। আর পালালে ১ম দিনই পালিয়ে যেত। এতদূর আপনি টেনে আসতো না। স্থান হলো অমৃতসরের মহল্লা। আমরা উত্তরসূরি আগে বলেছি না? আমরা ছাড় দেব না। একদম চলবে। তবে পয়েন্ট লাইনে থাকতে হবে। বেলাইনে গেলে নাই। বেলাইনে গেলে আমাদেরকেও বেলাইনে যেতে হবে। এই গর্ভবতী ফতোয়া চলে আসবে। তখন আমার বিপদ হয়ে যাবে। তো এইদিকে না যাওয়াটাই ভালো। তারাবির রাকাত সংখ্যার উপরে যে ১০ টা প্রশ্ন করেছিলাম ওটার উত্তর দেন। যদি পর্যালোচনা করতে চান। নচেত এখানে স্টপ থেকে যান। শ্রোতারা দেখছে, শ্রোতারা ফাইনাল করে নিবে। আপনি একবার পারফরম্যান্স নতুন হিসেবে খারাপ পারফরম্যান্স করেছেন। মানুষ তো অনেকে মেনে নিয়েছে যে না নতুন সেখানে এরকম ত্রুটি বিচ্যুতি হতেই পারে। অ্যা এটা তো অনেক মানুষ মেনে নিয়েছে। অনিচ্ছাকৃত শর্ত হলেও হাসিমুখে মেনে নিয়েছে যে না ওস্তাদ যে এরকম হতে পারে। ব্রাদার রাহুল অনেক পুরাতন অনেকবার ডিবেট করেছে। এক্ষেত্রে সে এগিয়ে থাকতে পারে। এটা অনেকেই স্বীকার করছে এভাবে। তো সেক্ষেত্রে আপনি ১ম হয়েছেন। এরপর আবার আলোচনা হবে তখন আপনি জিতে যাবেন। আর জিতে গেলে আপনাকে এই গোলাপ ফুলটা নিয়ে বসবো। আপনাকে দেব ওস্তাদজি। আপনি টেনশন নিবেন না। এটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? সমস্যা নেই। ওস্তাদজি বলে কথা আপনি। আর ট্রান্সজেন্ডার প্রচার করাটা বন্ধ করে দেন। শরীফা এরকম দেখেন না। ওই নাস্তিকদের চোখে চশমা দিয়ে ব্রাদার সিস্টার বানায়েন না। তাহলে আবার বিপদ হয়ে যাবে। যাই হোক সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর কিছুই বলার নেই। প্রশ্ন ওস্তাদজি ১০ টা দেবে। তারপর আমরা ধারাবাহিকভাবে তার প্রশ্নের জবাব আমরা দেব। তার আগে নয়। লাইন বিচ্যুত করতে দেব না। ছ্যাঁচড়ামি করার কোনো জায়গা নেই। আমরা আগে থেকেই বলেছি। ধন্যবাদ সকলকে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।